বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 26 এবং 27 ব্যাচের বাচ্চা কাচ্চারা যারা আছেন খুব টেনশানে যে ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিং আমরা কি পড়বো, কিভাবে পড়বো, কোন জায়গা থেকে পড়বো ইত্যাদি বিভিন্ন রকমের টেনশানে যারা আছেন তাদের টেনশান দূর করার জন্য আমাদের বরাবরের মতো প্রতিদিনকার আয়োজন আই এডুকেশনের পক্ষ থেকে কমার্সের স্টুডেন্টদের জন্য নিয়মিত ফ্রি লাইভ ক্লাস। তো আজকের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাতে চাই। আজকের ক্লাসে আমরা আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক থেকে আমরা কিছু প্রশ্ন সমাধান করব এবং যার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টিংয়ের উপরে যে ভয়ভীতিটা আছে এটা ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের কেটে যেতে থাকবে। অ্যাকাউন্টিং বিষয়ের মূল প্রবলেমের জায়গা সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের নিয়মিত অনুশীলনের অভাবটাই হচ্ছে এখানে মূল বিষয়। যদি আমরা নিয়মিত অনুশীলন করি তাহলে আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বলেন, সেকেন্ড পেপার বলেন, কোনো পেপারেই আসলে খুব একটা প্রবলেম থাকার কথা না। বাট ইস্যুস যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা সবাই একটু শর্টকাট খোঁজার চেষ্টা করি, কিভাবে অল্প সময়ে অল্প পড়ে আমরা ভালো ফলাফল করব। এই আশায় আমরা এইচএসসির স্টুডেন্টরা এত বছর পর্যন্ত নিমজ্জিত ছিলাম ছোট্ট একটা সিলেবাস অল্প পড়াশোনা করে আমরা তরি পারে ভিড়ায় দেওয়ার চিন্তাভাবনা করছি। বাট এইচএসসি 26 ব্যাচ থেকে কিন্তু আপনাদের ফুল সিলেবাসের লেখাপড়া, সো ফুল সিলেবাসের লেখাপড়ায় যদি আপনাকে ভালো ফলাফল করতে হয় তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নাই। আজকে আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যেটা ক বিভাগ অংশে পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তো আমরা সেই আর্থিক বিবরণী টপিকটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সবাই মিলে ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবেন এই আশা করছি। দ্রুত সবাই ক্লাসে জয়েন হয়ে যান এবং আমাকে একটু জানাবেন যে সবাই ঠিকঠাক মতো আমাদের পড়া শুনতে পাচ্ছি কিনা, ক্লাস ঠিক মতো সবাই দেখতে পাচ্ছি কিনা। সবাই একটু জানাবেন সবাই একটু কষ্ট করে জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে আমরা ক্লাস শুরু করে দিতে চাই। ওকে, যারা যারা জয়েন করেছেন তারা সবাই একটু আপনাদের প্রত্যেকের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিবেন যাতে সবাই মিলে যেন আমরা ক্লাসটা করতে পারি। ওকে, আসেন শুরু করি। আমাদের আজকের ক্লাসের প্রথম আলোচনায় আমরা এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে আমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেন সমাধান করি, দেন তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। শুরুতেই কোয়েশ্চেন খেয়াল করে দেখেন যে আন্তর্জাতিক হিসাব মান এটার 1 নাম্বার ধারণা অনুযায়ী আর্থিক বিবরণীর মধ্যে মোট অংশ থাকবে কয়টা, এটা হচ্ছে প্রশ্ন। আর্থিক বিবরণীর অংশ কয়টি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবং প্রশ্নটা ফেলে দেওয়ার মতো প্রশ্ন না, প্রশ্নটা ঢাকা বোর্ডের পরীক্ষায় আসা প্রশ্ন। ঢাকা বোর্ড পরীক্ষায় 2025 সালে এই কোয়েশ্চেনটা আসছিল আর্থিক বিবরণী টপিক থেকে। ওকে, তাহলে আমরা জানি যে আর্থিক বিবরণী অংশের মূল অংশ থাকবে কয়টা, আর্থিক বিবরণীর অংশ থাকবে 5টা। আর্থিক বিবরণীর অংশ হবে 5টা, যার মধ্যে 4টা আমাদের বিবরণী। যে নামগুলো যদি আমি বলি খেয়াল করে দেখেন, আয় বিবরণী, তারপর থাকবে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে আমরা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র প্রস্তুত করি, আর সবার লাস্টে বিবরণীর নাম নগদ প্রবাহ বিবরণী। আর এই 4টা বিবরণীর মধ্যে আমরা যে গণনা কার্য বা নোট অংশ করে থাকি সেই নোট, গণনা কার্য ও টিকা অংশ নিয়েই আমাদের 5 নাম্বার অংশ। তাহলে মোট আর্থিক বিবরণী অংশের থাকবে কয়টা অংশ, মোট 5টা, যার মধ্যে বিবরণীর সংখ্যা 4টা আর একটা অংশকে বলা হবে কি নোট, গণনা কার্য বা টিকা অংশ। নোট, গণনা কার্য ও টিকা এই অংশটা হিসাব বিজ্ঞান তথ্যের যারা বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী, সেই বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারীদের বোঝার সুবিধার্থে এই অংশটা প্রস্তুত করা হয়। তাহলে আর্থিক বিবরণীর অংশ হবে মোট কয়টা স্যার, 5টা। ওকে, যারা যারা সালাম দিয়েছেন ক্লাসে ওয়ালাইকুম সালাম, সবাই একটু কমেন্টে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লেখার চেষ্টা করি। যারা যারা ক্লাস দেখতেছেন কমেন্টে কোয়েশ্চেনের অ্যান্সার লিখবো। 1 নাম্বার কোয়েশ্চেন, একের অ্যান্সার কোনটা স্যার, 4 নাম্বার অপশন। 1 নাম্বার কোয়েশ্চেনটা কি নিয়েছিল, 1 নাম্বার কোয়েশ্চেন ছিল আর্থিক বিবরণীর অংশ। সো আর্থিক বিবরণীর অংশ কয়টা হলো, আর্থিক বিবরণীর অংশ মোট 5টা। আসেন আমরা পরবর্তী কোয়েশ্চেনটা দেখার চেষ্টা করি। পরবর্তী কোয়েশ্চেন দেখব, কোয়েশ্চেন নাম্বার 2। খেয়াল করে দেখেন যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে
কোনটি জানা যায় না, কোনটি জানা যাবে না, এটা হচ্ছে প্রশ্ন। আর্থিক বিবরণী থেকে আপনি কোন তথ্যটা জানতে পারবেন না, আর্থিক বিবরণী থেকে কোন তথ্যটা আমরা জানতে পারবো না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আসেন আমরা অপশনগুলো খেয়াল করি এবং এখান থেকে অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করি, সবাই মিলে উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের অপশন কতে বলা আছে ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত কোনো তথ্য এটা আর্থিক বিবরণী থেকে জানা যাবে কি না এটা আপনারা খুঁজে বের করেন। লাভ বা ক্ষতি এইটা জানা যাবে, এইটা আমি আপনাদেরকে শিওর করে বলতে পারি। লাভ বা ক্ষতির পরিমাণ আপনি জানবেন যে বিবরণী হতে, সেটার নাম হচ্ছে আয় বিবরণী। আশা করি আমার সাথে একমত হবেন। আয় বিবরণীর মাধ্যমে কি জানতে পারি আমরা, লাভ ক্ষতির পরিমাণ জানতে পারি এবং সম্পত্তির পরিমাণ ও দায়ের পরিমাণ, এই দুইটা আমরা যে বিবরণী থেকে জানতে পারবো সেটার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আর্থিক অবস্থার বিবরণী থেকে সম্পত্তির পরিমাণ, দায়ের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ এগুলো অবশ্যই জানা সম্ভব। তাহলে সঠিক উত্তরটা শুরুতেই দেওয়া আছে, অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ক নাম্বার অপশন, ভবিষ্যৎ পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনা এটা আর্থিক বিবরণী থেকে জানা সম্ভব না, বাকি তিনটা বিষয় আর্থিক বিবরণী থেকে জানা সম্ভব। বুঝতে পারতেছেন কিনা খেয়াল করে দেখেন, কোশ্চেনগুলোর ব্যাখ্যাটা মনোযোগ সহকারে বোঝাটা জরুরি, যাতে এই ধরনের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় আসলে যেন আমরা অ্যান্সার করে আসতে পারি। এইচএসসি 25 ব্যাচের বড় ভাইয়ারা আপনাদের 42% অ্যাকাউন্টিংয়ে ফেল করছিল। কেন ফেল করছে একমাত্র তারাই ভালো বলতে পারবে। আসেন পরবর্তী কোশ্চেনে আমরা সমাধানে যাই, পরবর্তী প্রশ্নের সমাধানে যাই। পরবর্তী প্রশ্ন খেয়াল করব, কোশ্চেন নাম্বার 3। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, শেখার মতো একটা প্রশ্ন, বুঝার মতো একটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3 বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3-এ জিজ্ঞাসা করা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী, এইটার চতুর্থ ধাপে 4 নাম্বার ধাপে আমরা কোনটি নির্ণয় করব। চতুর্থ ধাপে কি নির্ণয় করা হবে, চতুর্থ ধাপে কি নির্ণয় করা হবে, বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী অথবা এর অন্য নাম আমরা বিশদ আয় বিবরণী এটাও বলতে পারি। বহুধাপী আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী এর 4 নাম্বার স্টেপে আপনি কোনটা নির্ণয় করবেন। বহুধাপী আয় বিবরণী অংশের মধ্যে আমরা প্রথমে দেখাই কি বিক্রয়, সেখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় মোট মুনাফা বা মোট লাভ। তাহলে প্রথম ধাপে আমরা নির্ণয় করি কিসের পরিমাণ, মোট মুনাফা বা মোট লাভের পরিমাণ। মোট মুনাফার সাথে আমরা হচ্ছে পরিচালন আয় যোগ এবং পরিচালন ব্যয়সমূহকে বিয়োগ করে দ্বিতীয় ধাপে যেটা নির্ণয় করি, দ্বিতীয় ধাপে নির্ণয় করব কাকে আমরা, পরিচালন মুনাফা এইটাকে। এইবার এই পরিচালন মুনাফা এর সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন আয় বিয়োগ করলে যেটা পাওয়া যাবে, অর্থাৎ তৃতীয় ধাপে আপনি যেটা নির্ণয় করবেন সেটার নাম হচ্ছে কর পূর্ববর্তী, কর দেওয়ার আগে, কর দেওয়ার পূর্বের নিট লাভের পরিমাণ, কর পূর্ববর্তী নিট মুনাফা, যেটা 3 নাম্বার ধাপে বের করা হবে। আর সবার শেষে কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে প্রদত্ত কর এর পরিমাণ বিয়োগ করে চতুর্থ ধাপে যেটা আমরা নির্ণয় করব, যেটা আমাদের প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে কর পরবর্তী, কর দেওয়ার পরবর্তী নিট মুনাফা। তাহলে চতুর্থ ধাপে যেটাকে নির্ণয় করা হবে সেটার নাম কি হবে স্যার, কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা। এইচএসসি 27, এইচএসসি 26 সবারই এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়া উচিত, বোঝা উচিত। তাহলে আপনার আর্থিক বিবরণী এটার কনসেপ্ট খুব সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে এবং আর্থিক বিবরণী থেকে আবশ্যিক যে 2টা অঙ্ক অ্যান্সার করতে হয় ফার্স্ট পেপারেও সেকেন্ড পেপারেও, সো এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই জায়গাতে একটু মনোযোগ দিয়ে বুঝলে আপনাদের সবার জন্য সুবিধা হবে। তাহলে সঠিক উত্তর হবে কোনটা স্যার, কর পরবর্তী নিট মুনাফা, যেটা কোন ধাপে তৈরি করা হয়, চতুর্থ ধাপে। এবার যদি আমাদেরকে অন্যান্য ধাপগুলো বের করতে বলে সেইটাও আমরা আশা করি বের করতে পারবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যেটাই বের করতে বলুক আশা করি আমরা অ্যান্সার করতে পারবো। সবাই কি বুঝতে পারছি? একটু কমেন্ট করে লিখে জানায়েন। আসেন পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, এটাও ঢাকা বোর্ডের প্রশ্ন। কোনটি মালিকানা সত্ত্ব বিবরণী এর অংশ নয়? মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে কোন বিষয়টা দেখানো হবে না?
মালিকানা সত্ত্ব বিবরণীর অংশ নয় কোনটা? মালিকানা সত্ত্ব বিবরণী এর অংশ নয় কোনটা? মালিকানা সত্ত্ব বিবরণী এইটার অন্য নাম আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে বেসিক্যালি বলে থাকি সংরক্ষিত আয় বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী যদি কোম্পানির জন্য প্রস্তুত করা হয় সেটার নাম বলা হয় সংরক্ষিত আয় বিবরণী। আর এই সংরক্ষিত আয় বিবরণী অংশে যাকে দেখানো হবে না সেটার নাম হবে শেয়ার অবহার। শেয়ার অবহারকে আমরা হচ্ছে অলিক সম্পত্তি হিসেবে চিহ্নিত করে থাকি। শেয়ার অবহারকে বলা হয় অলিক সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি, ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি। আর এই শেয়ার অবহারকে আপনি কোথায় দেখাবেন? আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবেন। এটাকে কখনোই মালিকানা সত্ত্ব বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী অংশে দেখানো যাবে না। মালিকানা সত্ত্ব বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী অংশে আপনি শেয়ার মূলধন, তারপরে হচ্ছে সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয় অথবা এর সাথে আপনি হচ্ছে শেয়ার অধিহার এই বিষয়টাও লিখে রাখতে পারেন। শেয়ার অধিহার এটা দেখানো হয় মালিকানা সত্ত্ব বিবরণীতে, কিন্তু শেয়ার অবহারের টাকা 100 টাকা দামের শেয়ার 80 টাকায় বিক্রয় করলাম, এই যে কম মূল্যে শেয়ার বিক্রয় করা এটাকে কি বলা হয়? শেয়ার অবহার। আর শেয়ার অবহার হচ্ছে কি? অলিক সম্পত্তি। এটাকে কোথায় দেখাতে হবে? আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে। আর্থিক অবস্থা বিবরণীতে কাকে দেখাবো? শেয়ার অবহারকে দেখাবো। এটাকে মালিকানা সত্ত্ব বিবরণী অংশে দেখানো হবে না। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন খেয়াল করেন। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 5। এইটা বেশ সহজ একটা প্রশ্ন, আশা করি সবাই আমরা অ্যান্সার করতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 5, যে আর্থিক অবস্থার বিবরণীর যে নমুনা ছক আমরা ব্যবহার করি সেইটা অনুযায়ী সুনাম কোন ধরনের সম্পত্তি? সুনামকে কোন ধরনের সম্পত্তি হিসেবে বিবেচনা করতে হবে? এখানে 4টা অপশন দেওয়া আছে, নামগুলো মনোযোগ সহকারে পড়েন এবং কমেন্টে একটু অ্যান্সার করার চেষ্টা করেন। সুনামকে কোন ধরনের সম্পত্তি হিসাবে দেখানো হবে? সুনামকে আমরা যে হিসাবে দেখাবো, বেসিক্যালি সুনামকে বলা হয় হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। কারণ সুনাম স্পর্শ করা যায় না। কারো ব্যক্তিগত সুনাম অথবা ব্যবসায়িক সুনাম এটাকে আপনি টাচ করতে পারবেন না, এটাকে স্পর্শ করা যায় না। তাই সুনামকে বলা হয় আধুনিক হিসাব বিজ্ঞানে এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। কিন্তু যখন আমরা আর্থিক বিবরণীর ছক ফলো করব, আর্থিক বিবরণীর ছকের মধ্যে সুনামকে আমরা যে হিসাবে দেখাবো সেটার নাম হচ্ছে স্থায়ী সম্পত্তি। সুনামকে দেখাতে হবে স্থায়ী সম্পত্তির আন্ডারে। খুব ভালো মতো মনে রাখেন, সুনাম হচ্ছে স্থায়ী সম্পত্তির মধ্যে দেখানো হবে। বাট সুনাম বেসিক্যালি হচ্ছে কোন ধরনের সম্পত্তি? সুনাম বেসিক্যালি হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। বাট যখন আর্থিক অবস্থার বিবরণী বানাবেন সেখানে সেটাকে কোন ধরনের সম্পত্তি হিসেবে দেখাবেন? স্থায়ী সম্পত্তি হিসেবে দেখাতে হবে। কি হিসাবে? স্থায়ী সম্পত্তি হিসাবে। কি হিসাবে দেখাবো? স্থায়ী সম্পত্তি হিসাবে। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। এই যে প্রশ্নগুলো আমরা সমাধান করলাম 5টা, এই 5টা ছিল আমাদের ঢাকা বোর্ড পরীক্ষার প্রশ্ন। আসেন পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 6। 6 নাম্বার প্রশ্ন এতবার এতগুলা বোর্ড পরীক্ষায় আসছে, এটা আশা করি সবার মুখস্থ থাকা উচিত। এবং এটা গত বছর যশোর বোর্ডে আসলেও সামনের বছর এইচএসসি 26 অথবা 27 কোনো না কোনো বোর্ডে আপনার এই প্রশ্ন পরীক্ষাতে স্যার আসবেই। এই অনুপার্জিত আয় এটা কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে আসবে। অনুপার্জিত আয় এর অন্য নাম হচ্ছে অনার্জিত আয়। একটু আমরা ভিন্ন নামগুলো লিখে রাখি, তাহলে আমাদের পরীক্ষায় যদি টিচাররা নাম চেঞ্জ করে দেয় তাহলেও যাতে আমরা অ্যান্সার করতে পারি। অনুপার্জিত আয়ের অন্য বাংলা নাম হচ্ছে অনার্জিত রাজস্ব, অথবা বলা যেতে পারে অগ্রিম প্রাপ্ত আয়। অগ্রিম প্রাপ্ত আয়, কোনো আয় বা রাজস্বের টাকা যদি অগ্রিম পাওয়া যায়, কোনো আয়ের টাকা অগ্রিম পাওয়া গেলে সেটাকে অনুপার্জিত আয় হিসেবে চিহ্নিত করা হয়।
জি হ্যাঁ, কমেন্টে অ্যান্সার চাই আপনাদের। অনুপার্জিত আয় কি? অনুপার্জিত আয় হচ্ছে দায়বাচক হিসাব। কোন ধরনের দায়? ভালো মতো মনে রাখবেন। অনুপার্জিত আয় এটা হচ্ছে চলতি দায়বাচক হিসাব। অনুপার্জিত আয় হবে হচ্ছে চলতি দায়বাচক হিসাব, চলতি দায়। অনুপার্জিত আয়কে চলতি দায় হিসেবে বিবেচনা করতে হবে। নেক্সট আরও একটা কোশ্চেন, এই যে 7 নাম্বার, এই জিনিস, এই প্রশ্ন অসংখ্য বোর্ড পরীক্ষাতে অসংখ্যবার আসছে। শেয়ার অবহার এটা কোন ধরনের সম্পত্তি? আমরা একটু আগেই পড়ে আসছি, শেয়ার অবহারকে বলা হবে হচ্ছে স্যার অলিক সম্পত্তি। শেয়ার অবহার হবে হচ্ছে অলিক সম্পত্তি। শেয়ার অবহারের অন্য নাম হচ্ছে শেয়ার বাট্টা বলা যেতে পারে। শেয়ার অবহার বা শেয়ার বাট্টা, অর্থাৎ শেয়ারকে যখন আপনি কম মূল্যে বিক্রয় করেন তখন সেটাকে শেয়ার অবহার বা শেয়ার বাট্টা বলা হয়। আর শেয়ার অবহার বা শেয়ার বাট্টা এটা হচ্ছে অলিক সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি, ভুয়া বা অবাস্তব সম্পত্তি। এই দুইটা প্রশ্ন কারো না কারো বোর্ড পরীক্ষায়, কারো না কারো টেস্ট পরীক্ষায় আসবেই। একটু চোখ বুলায় রাখেন স্যার, আপনি 1 নাম্বার শিওর করে রাখেন। এই দুইটা প্রশ্ন 1 নাম্বার শিওর করে রাখেন, কোথাও না কোথাও পাবেনই আপনি এমসিকিউ অংশে। এবং এই প্রশ্ন দুইটা আপনার সৃজনশীল অংশের ক্ষেত্রেও কাজে লাগবে। অনুপার্জিত আয়কে দেখাবেন কোথায়? চলতি দায় অংশে। শেয়ার অবহারকে কোথায় দেখাবেন? অলিক সম্পত্তি অংশে, অথবা অসমন্বিত ব্যয় এই অংশের মধ্যে দেখাবেন। আসেন পরবর্তী প্রশ্ন দেখি আমরা, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9। আশা করি এগুলো আমরা সবাই সমাধান করতে পারবো। দ্রুত অ্যান্সার দেই সবাই, দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ওকে, কোশ্চেন নাম্বার 6 নাম্বার প্রশ্ন তো পড়ে আসলাম। 6 নাম্বার প্রশ্নটা পড়লাম, আবার কেন আসলো? এই যে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 8 আর হচ্ছে কোশ্চেন নাম্বার 9। 8 এবং 9, 8 নাম্বার প্রশ্ন কোনটা দীর্ঘমেয়াদী দায়, আর 9 নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোনটা স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি কোনটা, দীর্ঘমেয়াদী দায় কোনটা? একটু কমেন্টে উত্তর লেখেন যারা যারা উত্তর করতেছিলেন এতক্ষণ, যারা যারা ক্লাস দেখতেছেন, যতটুকু বুঝবেন সেখান থেকে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ওকে, কোনটা দীর্ঘমেয়াদী দায়? অনুপার্জিত আয় এটা চলতি দায়। বকেয়া খরচ যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, এগুলো কি চলতি দায়। প্রদেয় হিসাব বা পাওনাদার বা প্রদেয় বিল বা প্রদেয় নোট, এগুলো হচ্ছে চলতি দায়। আর ঋণপত্র এটা হবে হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্রের পরিবর্তে অপশনে বন্ড এই শব্দটা দেওয়া থাকতে পারে, অথবা অপশনে ডিবেঞ্চার এই শব্দটা দেওয়া থাকতে পারে, যে কোনো নাম দেওয়া থাকতে পারে। এবং এই প্রত্যেকটাই হচ্ছে কোন ধরনের হিসাব? দীর্ঘমেয়াদী দায়। তাহলে ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার এই সবগুলাই হবে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আসেন পরবর্তী কোশ্চেনটা দেখি, কোশ্চেন নাম্বার 9। 9 নাম্বার প্রশ্নে বলা আছে নিচের কোনটা স্থায়ী সম্পদ? যন্ত্রপাতি, এ তো ভাই স্থায়ী সম্পদ। এ তো খুব সহজ প্রশ্ন দেখতেছি। প্রাপ্য নোটস বা প্রাপ্য বিল এটা কি? চলতি সম্পত্তি। সুনামকে বলা হবে কি? সুনামকে কি বলবেন? স্থায়ী সম্পত্তি বলবেন। সুনামও আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়। অগ্রিম ব্যয় এটাও চলতি সম্পত্তি। তাহলে প্রাপ্য নোট আর হচ্ছে অগ্রিম ব্যয়, প্রাপ্য নোট আর অগ্রিম ব্যয়, এই দুটা জিনিস নিয়ে কোনো সমস্যা নাই। এই দুটা জিনিস হচ্ছে চলতি সম্পত্তি। এখন যন্ত্রপাতি আর সুনাম এই দুটাকেই আপনি স্থায়ী সম্পত্তি হিসেবে দেখাবেন। দুইটাই সঠিক উত্তর। তবে দুইটা সঠিক উত্তরের মধ্যে যদি আমরা যে কোনো একটাকে যদি বেছে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটু আগেই আপনাদেরকে বলছিলাম সুনামকে বেসিক্যালি আমরা কোন ধরনের সম্পত্তি বলি? সুনামকে বলি হচ্ছে আমরা আমাদের অস্পর্শনীয় সম্পত্তি। সেই ক্ষেত্রে একটাই যদি সঠিক উত্তর দিতে হয় তাহলে যন্ত্রপাতি এটা হচ্ছে একদম যথোপযুক্ত সঠিক উত্তর। যন্ত্রপাতিকে আমরা স্থায়ী সম্পত্তি হিসেবে চিহ্নিত করতে থাকতে পারি। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা কোনটা পেলাম? 8-এর অ্যান্সার হচ্ছে ঋণপত্র, আর 9-এর অ্যান্সার হবে হচ্ছে যন্ত্রপাতি। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখব আমরা কোয়েশ্চেন নাম্বার 10। 10 নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে অবলোপনযোগ্য ব্যয়, কোন ব্যয়গুলোকে আপনারা অবলোপন করবেন? অর্থাৎ একাধিক বছরের মধ্যে যে ব্যয়ের টাকাকে আমরা বন্টন করে দেই বা ভাগ করে দেই সেগুলাকে অবলোপনযোগ্য ব্যয় বলা হয়। ওকে, উত্তর করি সবাই, উত্তর করি। অবলোপনযোগ্য ব্যয় কোনটা? আমরা বিলম্বিত বিজ্ঞাপনের টাকা কি করি? একাধিক বছরের মধ্যে বন্টন করে দেই, শিওর।
তারপরে প্রাথমিক খরচের টাকা একাধিক বছরের মধ্যে বন্টন করে দিই, এটাও শিওর। সাধারণ খরচের টাকা আমরা 1 বছরের মধ্যেই সীমাবদ্ধ রাখি, সাধারণ খরচের টাকাকে বন্টন বা ভাগ করা হবে না। তাহলে সঠিক উত্তর হবে 1 আর হচ্ছে 2, যেটা দেওয়া আছে ক নাম্বার অপশনে। সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। আর এই দুইটা ব্যয়কে আমরা কি করব, আমরা অবলোপন করব একাধিক হিসাবকালের মধ্যে বা একাধিক বছরের মধ্যে। ওকে, জান্নাত হোসেন, কোশ্চেনের অ্যান্সার লেখার সময় একটু কোশ্চেনের নাম্বারটা লিখবেন, তাহলে বুঝতে সুবিধা হয় আপনি কোন কোশ্চেনের অ্যান্সারটা করছেন। তারপরে তানজিলা আক্তার, নুসরাত আক্তার জিনাত, রফিক মিয়া, জাস্ট কোশ্চেনের নাম্বার লিখে আপনারা কোশ্চেনের অ্যান্সারটা করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা, আমার জন্য বুঝতে সুবিধা। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 11, দেখি এইটা আপনারা কমেন্টে উত্তর দেন। অপরিচালন আয়, অপরিচালন আয় কোনটা? অপরিচালন আয় যেটাকে আমরা কোথায় দেখাই? বহুধাপী বা বিশদ আয় বিবরণীতে দেখিয়ে থাকি। বহুধাপী বা বিশদ আয় বিবরণীতে যাকে দেখানো হয়, অপরিচালন আয় কোনটা কোনটা হবে? সম্পত্তি বিক্রয়ের মুনাফা। অপরিচালন আয়ের মূল কনসেপ্টটা হচ্ছে যে সমস্ত আয়ের টাকা সাধারণত প্রতিনিয়ত পাওয়া যায় না, যে সমস্ত আয় মাঝে মধ্যে হবে, নিয়মিত হবে না, যেগুলো মাঝে মধ্যে পাওয়া যাবে সেগুলাকে বলা হবে অপরিচালন আয়। যেমন সম্পত্তি আমরা প্রতিদিন বিক্রয় করি না, পুরাতন সম্পত্তি নষ্ট হয়ে গেলে বা ব্যবহার উপযোগী না থাকলে তখন সেটাকে আপনি কি করবেন? বিক্রয় করবেন, মাঝে মধ্যে হবে। পণ্য বিক্রয়, এটা তো আপনার নিয়মিত আয়, তাহলে পণ্য বিক্রয়কে আপনি বলবেন হচ্ছে পরিচালন আয়। আর বিনিয়োগের সুদ, এই টাকাটাও মাঝে মধ্যে পাওয়া যায়, প্রতিনিয়ত পাওয়া যাবে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে কোনটা? সম্পদ বিক্রয়ের মুনাফা আর হচ্ছে বিনিয়োগের সুদ, এই দুইটাকে আমরা অপরিচালন আয় হিসেবে চিহ্নিত করব। সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন, 1 আর হচ্ছে 3, 1 আর হচ্ছে 3। ওকে, তাহলে 11-র অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার অপশন। 11-র অ্যান্সার হবে হচ্ছে খ, 1 আর হচ্ছে 3। 1 নাম্বার অপশনে হচ্ছে আপনার সম্পদ বিক্রয়ের মুনাফা, আর 3 নাম্বার অপশনে হচ্ছে বিনিয়োগের সুদ। এই দুইটাকে বলা হবে হচ্ছে অপরিচালন আয়, এই দুইটা হবে হচ্ছে অপরিচালন আয়। আশা করি ক্লিয়ার। আমরা আপনাদের বুঝার সুবিধার্থে অপরিচালন আয়, অপরিচালন ব্যয় এর কিছু উদাহরণ, কিছু নাম আমরা এখানে বোর্ডের মধ্যে রাখতেছি। আপনারা সম্ভব হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে এই নামগুলো যদি আপনার একটু পড়া থাকে তাহলে আপনার অপরিচালন আয় ব্যয় সংক্রান্ত আর কোনো ঝামেলা আশা করি থাকবে না। একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। অপরিচালন আয়, কোন কোন নামগুলো অপরিচালন আয়ের মধ্যে আসবে, কোন নামগুলো অপরিচালন ব্যয়ের মধ্যে আসবে, বেশ গুরুত্বপূর্ণ। এবং আপনারা যখন আয় বিবরণী করেন আপনারা এই জায়গাতে গিয়ে মাঝে মধ্যে ঝামেলায় পড়ে যান, কোনটাকে অপরিচালন অংশে দেখাবেন, কোনটাকে আপনি পরিচালন অংশে দেখাবেন। এই নামগুলো একটু ভালো মতো মনে রাখেন, একবার দুইবার পড়েন, সৃজনশীল প্রশ্ন বেশি বেশি সমাধান করেন, তাহলে আশা করি এগুলো আয়ত্তে চলে আসবে। এখন আমাদের সমস্যার জায়গা একটাই, সেটা হচ্ছে স্যার লেখাপড়া বাদে অন্য আপনি আর যা কিছু করতে বলেন সেটা করতে আমাদের কোনো আপত্তি নাই, শুধু লেখাপড়াটা করতে বললে আমাদের সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু লেখাপড়া ছাড়া স্যার এবার আর পাস করা সম্ভব না। আপনি পরীক্ষার আগে একটা ওয়ান শট ক্লাস দেখবেন আর দেখে আপনি সব শিখে ফেলবেন, বিষয়টা এমন কখনোই হবে না। ওয়ান শট ক্লাসে সবচেয়ে বেশি উপকার হয় শিক্ষকের একটা ভালো রিভিশন হয়, কিন্তু স্টুডেন্টরা, আপনারা যারা হচ্ছে আগে থেকে সব কিছু পড়ে রাখবেন তারা ওয়ান শট ক্লাসে উপকৃত হবেন। কিন্তু আপনি যদি চিন্তাই করে রাখেন সারা বছর কিছুই পড়বো না, শুধুমাত্র পরীক্ষার আগে একটা ক্লাস দেখবো, বাস হয়ে যাবে, এই আশা করাটা বোকামি হবে। ওকে, স্ক্রিনশট নিয়ে রাখছেন। এখান থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু নাম দাগায় দেই। বিনিয়োগের সুদ, এটা প্রায় পরীক্ষাতে আসে। তারপরে হচ্ছে আপনার সম্পত্তি বিক্রয় থেকে অর্জিত লাভ, এই নামটা প্রায়ই আসে। তারপর হচ্ছে প্রাপ্ত বাট্টা, শেয়ার হস্তান্তরের ফি, এগুলো হচ্ছে অপরিচালন আয়ের মধ্যে আসবে। আর অপরিচালন ব্যয়ের মধ্যে প্রায়ই যে জায়গা থেকে প্রশ্ন থাকে, ঋণপত্রের সুদ, এটা দেওয়া থাকে।
তারপরে হচ্ছে আপনার চুরি বা দুর্ঘটনা জনিত ক্ষতি এই পরিমাণটা দেওয়া থাকে, তারপরে হচ্ছে অগ্নি বিনষ্ট পণ্যের ক্ষতি, এ তো খুবই ইম্পর্টেন্ট, অগ্নি বিনষ্ট পণ্যের ক্ষতি এটাকে কোথায় দেখাইতে হবে, অপরিচালন ব্যয় অংশের মধ্যে দেখাইতে হবে। ওকে, হয়েছে, নামগুলো পড়ছি সবাই। ওকে, আসেন এবার আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটি কাল্পনিক সম্পদ। তারপরে কোশ্চেন নাম্বার 13তে জিজ্ঞাসা করা হচ্ছে কোনটি মালিকানা সত্ত্বের অংশ। আশা করি এই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করতে পারবো সবাই। অর্ণব দেবনাথ, স্যার লিখতে মনে ইচ্ছে করে না কিন্তু লেখাটা জরুরি। আচ্ছা, লেখাপড়া লিখতে ইচ্ছা করে না কিন্তু লেখাটা জরুরি, সেটা বুঝেন। যাক, এতটুকু যেহেতু বুঝতে পারছেন যে লেখাটা জরুরি, তাহলে ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় আপনি লিখতে পারবেন। তবে যদি আপনি এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী হয়ে থাকেন, সামনে টেস্ট পরীক্ষা, তারপরে বোর্ড ফাইনাল পরীক্ষা, এখনও যদি সিরিয়াসনেস না আসে আপনার মধ্যে, কবে আসবে? টেস্টে ফেল করার পরে। টেস্টে ফেল করলে কিন্তু এবছর আর বোর্ড ফাইনাল দিতে দিবে না, সব নিয়ম কানুন শক্ত হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। আসেন 12 নম্বর কোশ্চেন করি, নিচের কোনটা কাল্পনিক সম্পদ। কাল্পনিক সম্পদ বলবো কোনটাকে আমরা? সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, শেয়ার অবহার। শেয়ার অবহারটাকে বলা হবে হচ্ছে কাল্পনিক সম্পদ। কাল্পনিক সম্পদের অন্য নাম কি বলা যায়? অলীক সম্পদ বলা যায়। কাল্পনিক সম্পদ বা অলীক সম্পদ একই নাম। তারপরে কোশ্চেন নাম্বার 13 নাম্বার প্রশ্ন, কোনটি মালিকানা সত্ত্বের অংশ। মালিকানা সত্ত্বের অংশ কোনটা? মালিকানা সত্ত্বের অংশ হবে হচ্ছে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্বের অংশ। ঋণপত্র, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র এটাকে বলা হবে, এটা দীর্ঘমেয়াদী দায়। অনুপার্জিত আয় এবং বকেয়া বেতন, এই দুটাকে আমরা বলবো হচ্ছে চলতি দায়। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের অংশ অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার অপশন। ক নাম্বার অপশন। অর্ণব দেবনাথ, এইচএসসি 26। আচ্ছা, এইচএসসি 26 ব্যাচ, একটু সিরিয়াস হন, একটু সিরিয়াস হন। আমি স্যার আপনার ক্লাসগুলো রেকর্ডগুলো প্রতিদিন করি। হ্যাঁ, প্রতিদিন করেন, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। প্রতিদিন ক্লাস করার পাশাপাশি অবশ্যই ক্লাসের মধ্যে যেই সৃজনশীল প্রশ্নগুলো আমি করাই দিছি, সেই প্রশ্নগুলো বারবার করে খাতায় লিখে প্র্যাকটিস করবেন। যত বেশি লিখবেন তত আপনার জন্যই সুবিধা হবে, কারণ পরীক্ষাতে ভালো ফলাফল করলে সেটা আপনার সারা জীবনের সম্পদ। কিন্তু যদি কোনো কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, সারা জীবন আপনাকে কিন্তু খারাপ রেজাল্ট বয়ে বেড়াইতে হবে। সো সারা বছর, সারা জীবন যদি মানুষের মুখে সুনাম শুনতে চান, তাহলে যাতে A+ আসে পরীক্ষাতে, সেই অনুপাতে লেখাপড়া করার চেষ্টা করেন। আশা করি ভালো করতে পারবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমরা আমাদের এডুকেশনের টিচাররা যেভাবে আপনাদেরকে পড়াইতেছি বা পড়াইছি বা ইনশাল্লাহ সামনে পড়াবো, সবারই ভালো রেজাল্ট আশা করি হবে। তবে যতক্ষণ পর্যন্ত আপনি সিরিয়াস না হবেন, ততক্ষণ পর্যন্ত ভালো ফলাফলের আশা কিন্তু করা যায় না। আসেন পরবর্তী কোশ্চেন নাম্বার 14 খেয়াল করি আমরা। আগুনে বিনষ্ট পণ্য, এটাকে যদি আমরা হিসাবভুক্ত করি তাহলে আমাদের কি কি হবে? আগুনে বিনষ্ট পণ্য হিসাবভুক্ত করা হলে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের খরচের পরিমাণটা বৃদ্ধি পাবে, এবং খরচের পরিমাণ বাড়লে মুনাফা বা লাভের পরিমাণ কমে যাবে। আর আগুনে পণ্য যদি বিনষ্ট হয় তাহলে সম্পত্তির পরিমাণও কমে যাবে। তাহলে সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক। ঘ নাম্বার অপশন 1, 2 এবং 3, এই তিনটাই হচ্ছে সঠিক। তাহলে 14 অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ঘ। নুসরাত আক্তার, জান্নাত হোসেন, ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ উত্তর মিলছে সবার। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন। স্যার ক্লাসের PDF কোথায় পাবেন? যে গুগল ড্রাইভ দেওয়া হয়েছে আপনাদের, সেই গুগল ড্রাইভের মধ্যে PDFগুলো পেয়ে যাবেন। আসেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15 নাম্বার প্রশ্ন, বেশ ভালো একটা প্রশ্ন। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটা ব্যবসায়ের জন্য কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাকে আমরা কি করি? অনাদায়ী পাওনা সঞ্চিতি এটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্রে কি করি? দেনাদার থেকে বিয়োগ বা বাদ দিয়ে দেখাই। সো এটাকে বলা হবে, এটা একটা বিপরীত সম্পত্তি হিসাব।
অনাদায়ী পাওনা সঞ্চিতিকে বলা হবে বিপরীত সম্পদ। অনাদায়ী পাওনা সঞ্চিতির পাশাপাশি আরও একটা নাম ভালো মতো মনে রাখেন, যেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় অথবা অবচয় সঞ্চিতি। পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, এইটা হচ্ছে আমাদের কি দুইটা একই জিনিস। পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি এই দুইটা হচ্ছে আমাদের কি বিপরীত সম্পত্তি হিসাব। পাশাপাশি অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে আমাদের বিপরীত সম্পত্তি হিসাব। আশা করি মনে রাখতে পারবো সবাই। ওকে, আসেন আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন গিয়ে খেয়াল করব আমরা এই 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে যে 16 নাম্বার প্রশ্নে বলে দেওয়া আছে 5/3 অংশ। 5/3, তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে কত 5। 5 ভাগের মধ্যে 3 ভাগ অংশ বেতন প্রদান কত 18,000 টাকা। তার মানে এই যে 3 ভাগ সমান কত 18,000 টাকা। তাহলে আপনার মোট বেতন কত এইটা বের করতে বলা আছে। এখানে আপনি অঙ্কটা যদি একটু তাড়াতাড়ি করতে চান, শর্টকাট করতে চান, তাহলে এখানে একটা ট্রিক্স ফলো করতে পারেন। ট্রিক্সটা হচ্ছে এই, উপরের যে মানটা, প্রথম যেই মানটা, এইটা দ্বারা যত টাকা প্রদান করা হয়েছে সেটাকে ভাগ করে ফেলেন। তাহলে এই যে 18,000 টাকা, 18,000 টাকা প্রদান করছেন কত ভাগ? 5 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে 3 ভাগ সমান কত? 3 ভাগ সমান কত? 3 ভাগ সমান হচ্ছে 18,000 টাকা। তাহলে সুতরাং 1 ভাগ সমান কত হয়? 18,000কে আপনি সিম্পল 3 দ্বারা ভাগ দিয়ে দেন। 18,000কে 3 দ্বারা ভাগ করলে কত পাই? 6,000 টাকা। এবার যদি আপনি মোট পরিমাণটা বের করতে চান, মোট পরিমাণ মানে কত অংশ? এই যে এই 5 অংশ। তাহলে এই যে 1-এর পরিমাণ 6, এটাকে আপনি 5 দ্বারা গুণ দেন। তাহলে 5 6 কত হইল? 30,000 টাকা। তাহলে আমাদের মোট বেতনের পরিমাণ কত হলো? 30,000 টাকা। মোট বেতনের পরিমাণ কত? 30,000 টাকা। এইখানে একটা প্রশ্ন, যদি আপনাকে বের করতে বলা হতো স্যার বকেয়া বেতন কত টাকা, দেখি বকেয়া বেতন এটা আমরা বের করতে পারি কিনা, বকেয়া বেতনের পরিমাণ আমরা বের করতে পারি কিনা। মোহাম্মদ রাসেল, আপনি নতুন। নতুন মানে কি আজকে প্রথম দিন ক্লাস করতেছেন? কোনো সমস্যা নাই, যেখানে আছেন সেখান থেকে শুরু করেন। মোহাম্মদ রাসেল, দেখি বকেয়া বেতনের পরিমাণ বের করতে পারেন কিনা। মোট বেতনের পরিমাণ হচ্ছে 30,000 আর আপনি প্রদান করছেন কত? 18,000 টাকা। তাহলে বকেয়ার পরিমাণ কত? 5 ভাগের মধ্যে 3 ভাগ আপনি দিছেন। তাহলে বকেয়া আছে কয় ভাগ? 2 ভাগ। সেই 6,000কে যদি আমরা সেই 2 দ্বারা গুণ করি, তাহলে 12,000 টাকা হবে হচ্ছে আমাদের বকেয়া বেতনের পরিমাণ। যদি আমাদের প্রশ্নে বকেয়া বেতন বের করতে বলতো, আমরা বকেয়া বেতনের উত্তর কত লিখতাম? 12,000 টাকা। আর মোট বেতন বললে উত্তর কত হয়েছে? 30,000 টাকা। আশা করি ক্লিয়ার সবার কাছে। বুঝতে পারছি? বুঝতে পারছি? পারছি সবাই বুঝতে? মোট বেতনের পরিমাণ 30,000, বকেয়ার পরিমাণ বললে কত হইতো? 12,000 টাকা। আর নগদে প্রদান করা হয়েছে কত? 18,000 টাকা। ক্লিয়ার সবার কাছে অঙ্কটা? বুঝতে পারছি? ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 17। 17 নাম্বার প্রশ্ন হচ্ছে বহির্দায়। এইটা বলতে আমরা কি বুঝবো? বহির্দায়। বহির্দায় মানে কোনটা? সহজে যদি আমরা বোঝার চেষ্টা করি, এই যে আমাদের হিসাব সমীকরণ যেটা A = L + OE, সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই জায়গার মধ্যে এই যে এল যেই বিষয়টা, এই এলটাকেই বলা হয় হচ্ছে স্যার বহির্দায়। এল হচ্ছে বহির্দায় আর ওনার্স ইকুইটি এইটাকে বলা হবে হচ্ছে অন্তর্দায়। ওনার্স ইকুইটিকে বলা হবে হচ্ছে অন্তর্দায়। তাহলে যেহেতু প্রশ্নটা বহির্দায় নিয়ে, বহির্দায় মানে হচ্ছে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর তৃতীয় পক্ষের, তৃতীয় পক্ষ বলতে কাকে বোঝানো হচ্ছে? পাওনাদারকে বোঝানো হচ্ছে। তাহলে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর তৃতীয় পক্ষ বা পাওনাদারদের দায়কে বহির্দায় বলে। মোট চলতি দায় এবং দীর্ঘমেয়াদী ঋণ এর সমষ্টিকে আপনার বহির্দায় বলবে এবং এর পরিমাণ মূলধন তহবিলের সমপরিমাণ হওয়া উচিত। দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে? দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে?
দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ সমান কি সবসময় হবে? দায়ের পরিমাণ মালিকানা সত্ত্বের পরিমাণ সমান নাও হইতে পারে, দায় বেশি হইতে পারে, মালিকানা সত্ত্ব কম হইতে পারে, নট নেসেসারি দায়কে মালিকানা সত্ত্বের সমান হইতে হবে। তাহলে এই 3 নাম্বার বক্তব্যটা ভুল। তাহলে সঠিক বক্তব্য হচ্ছে 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার, যেটা আপনি পাবেন ক নাম্বার অপশনে, 1 এবং 2। এই দুইটা হচ্ছে আমাদের বহির্দায় বা দায়ের বৈশিষ্ট্য বা দায়ের সংজ্ঞার মধ্যে আসবে এইটা। ওকে, অনেকেই উত্তর লিখে ফেলছেন, গুড। আসেন পরবর্তী আর একটা বা দুইটা কোশ্চেন সমাধান করে আমরা আমাদের ক্লাস শেষ করব। আজকে আপনাদের রাত 8:30টার সময়, 8:30 আপনাদের কিন্তু বাংলা বিষয়ের একটা ফ্রি ক্লাস আছে। সো যারা যারা ক্লাস করতেছেন তারা ঠিক আর একটু সময় পরে বাংলা ফ্রি ক্লাস হবে, সেটাও কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। আর এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি 27 ব্যাচ, তাদের সবার উদ্দেশ্যে বলতেছি, যারা যারা আমাদের ব্যাচগুলোতে ভর্তি হয়েছেন, আমাদের নিয়মিত ক্লাসগুলো চলতেছে, এবং যারা যারা এখনও ভর্তি হইতে পারেন নাই, দোটানায় আছেন, সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, তারা খুব দ্রুত এইচএসসি 26-এর কামব্যাক কোর্সে অথবা এইচএসসি 27-এর মিশন A+ এর কোর্সে দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন, যেখানে আপনার বাংলা, ইংরেজি, আইসিটি এই সাবজেক্টগুলো যেমন আছে, কমার্সের গ্রুপ সাবজেক্ট অথবা আর্টসের গ্রুপ সাবজেক্ট, সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা কোর্স আছে। আপনি চাইলে শুধু সিঙ্গেল কমার্সের গ্রুপ সাবজেক্টের জন্য যেমন ভর্তি হইতে পারেন, এবং পাশাপাশি আপনি এর সাথে বাংলা, ইংরেজি, আইসিটি মিলেও কিন্তু আপনি একেবারে সবগুলো সাবজেক্টের জন্য ভর্তি হয়ে যেতে পারেন। সো যারা যারা ভর্তির ব্যাপারে চিন্তা ভাবনা করতেছেন, একটু দ্রুত সিদ্ধান্ত অবশ্যই নেবেন। সময় হারিয়ে গেলে তখন কিন্তু আর এই সময় ফেরত পাবেন না। আসেন দেখি আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন আমরা সমাধান করতে চাই। বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, এবং এইটা আমাদের সৃজনশীল অংশের মধ্যেও কিন্তু থাকবে। দেখেন প্রশ্নে বলা আছে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য কত টাকা বলছে? বাজার মূল্য 90,000 টাকা বাজার মূল্য, যার ক্রয় মূল্য বাজার মূল্য অপেক্ষা 10,000 টাকা কম। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কি কম, কত কম? 10,000 টাকা কম। তাহলে 90,000 টাকা থেকে যদি আমরা 10,000 টাকাকে বিয়োগ করি, তাহলে আমাদের ক্রয় মূল্যের পরিমাণটা কত হবে? 80,000 টাকা। তাহলে আমরা এখানে খুঁজে বের করলাম আমাদের ক্রয় মূল্যের পরিমাণ কত হলো? 80,000 টাকা। 90,000 টাকা বাজার মূল্য, 80,000 টাকা ক্রয় মূল্য। তারপর দেখেন বলছে উক্ত সমাপনী মজুদ পণ্যের মধ্যে 5,000 টাকার অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। অব্যবহৃত মণিহারি যদি অন্তর্ভুক্ত থাকে, এটাকে কি করা উচিত? অন্তর্ভুক্ত রাখবো নাকি ধাক্কা দিয়ে বের করে দিব? ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, কারণ অব্যবহৃত মণিহারি সমাপনী মজুদের অন্তর্ভুক্ত থাকা উচিত না, তা আপনি এটাকে বিয়োগ করে দিবেন। তাহলে প্রশ্ন হচ্ছে আর্থিক বিবরণীতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা হবে? প্রশ্ন হচ্ছে এখন এই যে 5,000 টাকা আপনি বিয়োগ করবেন কোন জায়গা থেকে? 90,000 টাকা থেকে বিয়োগ করবেন নাকি 80,000 থেকে বিয়োগ করবেন? আমরা জানি যে হিসাব বিজ্ঞানে রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্য যেটা কম সেটাকে হিসাবভুক্ত করতে হয়। তাহলে আমাদের কম কত টাকা? 80,000 টাকা। এখান থেকে আমরা কাকে বাদ দিব? 5,000 টাকার অব্যবহৃত মণিহারিকে বাদ দিব। 80,000 থেকে 5,000 বাদ দিলে আমাদের উত্তর হবে কত? 75,000 টাকা। ঘ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক উত্তর। 75,000 টাকা আমাদের কোশ্চেনের সঠিক উত্তর। দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারলেন। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে যারা যারা উত্তর দিছেন। তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করতেছি, আর একটু পরেই আপনাদের হচ্ছে বাংলার ক্লাস থাকবে, সেটা মনোযোগ সহকারে করবেন। আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের উপরে আরও একটা ক্লাস থাকবে আগামী পরশুদিন, আর আগামীকালকে থাকবে হচ্ছে ফিনান্স সেকেন্ড পেপারের উপরে ক্লাস। সো নিয়মিত আমাদের ফ্রি ক্লাসগুলো চলতেছে। আমাদের ফ্রি ক্লাসগুলো করেই আপনারা যে পরিমাণ উপকৃত হচ্ছেন আশা করি, সো পেইড ব্যাচের স্টুডেন্টরা আশা করি তার চাইতে একটু বেশি পরিমাণে সার্ভিস পাচ্ছে। সো যারা যারা ভর্তি হওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন, যারা যারা অলরেডি ভর্তি হয়েছেন তারা তাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানাবেন। আর যারা যারা এখনও ভর্তি হন নাই দ্রুত সিদ্ধান্ত নিয়েন। ওকে, মোহাম্মদ রাসেল সঠিক উত্তর পাইছি, আপনার সঠিক উত্তর পাইছি। কত হচ্ছে?
80,000 থেকে 5,000 বাদ দিয়ে উত্তর কত হবে? 75,000 টাকা। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে যারা যারা উত্তরগুলো দিতে পারছেন। এরকমভাবেই আমরা আমাদের ফ্রি ক্লাসে যেমন বোর্ড কোয়েশ্চেন সমাধান করাচ্ছি, আমাদের পেইড ব্যাচেও এই রকমের অসংখ্য পরিমাণ বোর্ড প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এগুলো আমরা নিয়মিত সমাধান করাচ্ছি। সো যারা যারা ভর্তি হয়েছেন আমাদের এখানে, তারা তারা ইনশাল্লাহ অন্যদের চাইতে একটু আশা করি নিজেদেরকে এগিয়ে রাখতে পারবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যে ক্লাসগুলো হচ্ছে আমাদের নিয়মিত, সেগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন বলে আশা করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।